আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম এনটিভির বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমরা ফিরে দেখব বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, জুলাই গণঅভ্যুত্থান। যে আন্দোলন শুধু একটি রাজনৈতিক ঘটনার নাম নয়, বরং হাজারো ছাত্র জনতার আত্মত্যাগ, সাহস এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতীক। 2 বছর পেরিয়ে সেই আন্দোলনের নানা দিক এবং অর্জন নিয়ে আজ আমরা কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঙ্গে। সিবগাতুল্লাহ সিবগা, আপনাকে এনটিভির পরিবারের পক্ষ থেকে স্বাগতম। আপনাকে স্বাগতম, এনটিভির দর্শকদেরকে স্বাগতম। জুলাই গণঅভ্যুত্থানের আগে ছাত্র শিবির কোনো ধরনের আন্দোলনের সম্ভাবনা দেখেছিল কিনা? জুলাই অভ্যুত্থান যে ঘটনাটি, যে ইভেন্টটি ঘটেছে, এটার কিন্তু শুরু আসলে কোটার বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে, এবং ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কোটা ব্যবস্থার বিরুদ্ধে ছিল। কারণ আমাদের মনে হয়েছে যে কোটা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের যে মেধা আছে, সেই মেধাকে মেধার জন্য একটা প্রতিবন্ধক হিসাবে হাজির হয়েছে সবসময়। এরই ধারাবাহিকতা ইসলামী ছাত্র শিবির প্রথম কোটা আন্দোলন শুরু করে 1996 সালে। তখন ইসলামী ছাত্র শিবির তার নিজের ব্যানারেই কোটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। পরবর্তীতে 2008 সাল, 2012-13 সালের যে আন্দোলন ছিল, 2018 সালের যে আন্দোলন ছিল, সবগুলো আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততা ছিল। এরই ধারাবাহিকতায় 2024 সালে যখন হাইকোর্ট থেকে কোটা ব্যবস্থা আবার ফিরিয়ে নেওয়া হয়, তখন ইসলামী ছাত্র শিবির তার সকল কর্মীদেরকে আহ্বান জানিয়েছিল সবাই যাতে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে। এবং একবারে যদি বলি যে কোটার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে একবারে ডিসিশন মেকিং থেকে শুরু করে, আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে, সাধারণ শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করার থেকে শুরু করে, আন্দোলনে নানা সময় যে সকল স্ট্র্যাটেজিক সাপোর্ট দরকার ছিল, এই সাপোর্টগুলো ইসলামী ছাত্র শিবির সবসময় দিয়েছিল। তৎকালীন সরকার সবসময় বলতো যে ছাত্র শিবির এই আন্দোলনের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আমরা আন্দোলন পরবর্তী সময় দেখতে পেয়েছি যে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ছাত্র শিবিরের, কিন্তু আমরা তখন আন্দোলনের সময় আপনাদেরকে গোপন থাকতে দেখেছিলাম। আসলে এটার ব্যাখ্যা কী দিবেন? আসলে এটা আসলে এইভাবে বলা যায় না। আমি যদি আপনাদেরকে স্পেশালি বলি, যেমন আমি কিন্তু দেখবেন যে আমি কোটার বিরুদ্ধে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিছিল হয়েছে 14 তারিখ রাত্রে, সেই মিছিলেও আমি ছিলাম। আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক। আবার আমি মতিঝিলে যে ইসলামী ছাত্র শিবিরের মিছিলটা হচ্ছে কোটার বিরুদ্ধে, সেই মিছিলেও আমি কিন্তু ছিলাম। তো এইভাবে করে আমাদের সকল স্তরের জনশক্তিরা আন্দোলনে সম্পৃক্ত ছিল। কিন্তু এখানে যে সমস্যাটা, সেটা হলো যে যেহেতু আমাদেরকে সেভাবে মিডিয়া চিনত না, অথবা আমাদেরকে জনপরিসরে সেভাবে হাজির হতে দেওয়া হতো না, তো যার ফলে আমাদের মিছিলগুলো, আমাদের কর্মসূচিগুলো রেস্ট্রিক্টেড ওয়েতে মিডিয়ায় যাইতো না, এবং সোশ্যাল মিডিয়ায় যাইতো কিছু কিছু ক্ষেত্রে। তবে আমাদের একটা ব্যাপার ছিল, যেহেতু আমরা এখানে কেউ দল হিসাবে আন্দোলনে অংশগ্রহণ করি নাই, কারণ হাসিনার অন্যতম একটা টার্গেট ছিল যে কোনো আন্দোলনকে সে বলতো যে এটা শুধুমাত্র শিবিরের আন্দোলন। কিন্তু এই আন্দোলন তো শুধু শিবিরের ছিল না, এই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের, নারী থেকে শিশু সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু সরকার শুধু আপনাদেরকে নিষিদ্ধ করেছে, এটার কারণটা আপনারা কি বলে মনে করছেন? 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ হামলা চালায় নারী শিক্ষার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে, তখন কিন্তু আপনি দেখবেন যে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক পেজে সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ গিয়ে কমেন্ট করেছে যে শিবির কেন আন্দোলনে নামতেছে না। ঠিক আছে, যার ফলে আমরা বুঝতে পেরেছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা তো আন্দোলন করতেছে, এবং তারা আমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন তারা চাচ্ছে। তো যার ফলে ইসলামী ছাত্র শিবির কিন্তু আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, এবং যে সকল হলুদ মিডিয়া ছিল তারা নানাভাবে ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, এটাই তারা প্রমাণ করার চেষ্টা করেছিল। এরই ধারাবাহিকতায় ইসলামী ছাত্র শিবিরের কেরানীগঞ্জ ঢাকা মহানগর যে দক্ষিণ শাখা আছে, ঢাকা জেলা দক্ষিণ যে শাখা আছে, সেই শাখার হামলা করেছিল, এবং সেখানে আমাদের যে পরিকল্পনা ছিল ঢাকা কেন্দ্রিক, পুরো ঢাকা সিটি কেন্দ্রিক, সেই পরিকল্পনাটা তারা পেয়েছিল। তো যার ফলে তারা ভেবেছিল যে শিবিরকে যদি আমি নিষিদ্ধ করে দিতে পারি, তাহলে হয়তো আন্দোলন নিষিদ্ধ হয়ে যাবে। কিন্তু এই আন্দোলন আসলে তো শিবিরের ছিল না, এই আন্দোলন ছিল বাংলাদেশের ছাত্র জনতা, আপামর ছাত্র জনতার আন্দোলন। তো যার ফলে এই আন্দোলন আসলে বন্ধ করতে পারে না। তারা ভেবেছিল শিবিরকে নিষিদ্ধ করব, শিবির রিয়াকশন দেখাবে, তারা নানাভাবে প্রতিক্রিয়া দেখাবে এবং আন্দোলনটা ভেস্তে যাবে। কিন্তু ইসলামী ছাত্র শিবির এই জায়গায় খুবই দূরদর্শিতার সাথে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদেরকে নিষিদ্ধ করুক, যাই করুক, আমরা এখন একটা মিশনে আছি, হাসিনা পতনের আন্দোলন, এ পতন করেই আমরা ঘরে ফিরে যাব। আপনাদের যেহেতু নিষিদ্ধ ছিলেন, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে আপনারা কিভাবে সমন্বয় করেছেন আন্দোলনের সময়? ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদের সাথে আমাদের সবসময় কমিউনিকেশন ছিল। তৎকালীন যে সকল ছাত্র সংগঠন ছিল, তাদের সবার সাথে আমরা বসতাম।
কিন্তু ছাত্র দলের সাথে আমাদের ইনফরমালি বসা হয়েছে। আমরা আমাদের কেন্দ্র সভাপতি সহ তাদের সাথে বসেছি, তাদের অফিসেও বসেছি, তাদের সাথে আলাপ করেছি। কিন্তু ওই সময় আমরা যেটা দেখেছি যে তারা একটু ভয় পেত ফ্যাসিবাদী শাসন কাঠামোকে। তারা বলতো যে ভাই, আমরা যদি আপনাদের সাথে বসি তাহলে আসলে আমরা সমস্যায় পড়ব। তারা ভয় পেত এটা। তো যার ফলে এগুলো ওই সময় আসলে পাবলিকলি আমরাও নিয়ে আসি নাই, তারাও যেহেতু ডিসকমফোর্ট ফিল করে। কিন্তু আমাদের কমিউনিকেশনটা সবসময় ছিল। জুলাইয়ের বিভিন্ন সময় আমাদের সাথে কথাবার্তা হয়েছিল বিভিন্ন লেয়ারের জনশক্তিদের সাথে। আমার সাথে কথাবার্তা হয়েছিল, ছাত্রদলের সেক্রেটারির সাথে কথা হয়েছে এবং অন্যান্যদের সাথেও আমাদের কথাবার্তা হয়েছে। আন্দোলন সংগ্রামে আমাদের রাজপথেও দেখা হয়েছে। এভাবে করে আমাদের কমিউনিকেশনগুলো ছিল। 6 সমন্বয়ককে যখন ডিবি তুলে নিয়ে গেল, তো তখন তো তারা ডিবি কার্যালয়ে আন্দোলনকে স্থগিত ঘোষণা করলো। এর পরবর্তীতে আপনারা আন্দোলনটাকে কিভাবে আবার গতিশীল করলেন? আপনারা জানেন যে যখন 18 এবং 19 তারিখে ইন্টারনেট বন্ধ করে নির্যাতন চালানো হয় এবং ঢাকা শহরে মাস কিলিং সংগঠিত হয়, প্রচুর মানুষ মারা যায়। তো সে সময়টাতে সমন্বয়করা যেহেতু বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে তখন আসলে ইসলামী ছাত্র শিবিরের হাতে একটা সুযোগ আসে এবং ওই সময়টা যেহেতু আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা এখানে বেশিরভাগ সম্পৃক্ত, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা অর্গানাইজড না, কিন্তু আমাদেরকে আন্দোলনটাকে টেনে নিয়ে যাইতে হবে। তো সেই মুহূর্তটাতে ইসলামী ছাত্র শিবির যেটা করে 9 দফা ঘোষণা করে এবং 9 দফা ইসলামী ছাত্র শিবির সেকেন্ড লেয়ারের যে সমন্বয়ক আব্দুল কাদেরের মাধ্যমে 9 দফাটা আমরা পৌঁছে দিই এবং আব্দুল কাদেরকে আমরা বলি যে তুমি রাস্তায় থাকবা, যদি তোমাকে মিডিয়া থেকে ফোন দেয় তাহলে তুমি কথা বলবা। তখন আসলে বাটা সিগন্যাল একটা বিল্ডিংয়ে ছিলাম, যে বিল্ডিংয়ে আমরা 9 দফার প্রেস রিলিজও আমরা তৈরি করেছিলাম। কিন্তু প্রতি মুহূর্তে ওইখানে ইন্টারনেট চলে যায়, কারেন্ট চলে যায় এবং আমরা নামি, একদিকে পুলিশ একদিকে ছাত্র জনতা। আমরা সেই গুলির মধ্য দিয়েই কিন্তু আমরা একটা বাংলা মোটরের দিকে যাই, একটা অফিসে যাই এবং সেখানে প্রিন্ট করি 9 দফার যে প্রেস রিলিজগুলো এবং সেগুলো আমরা একটার পর একটা পত্রিকা হাউসে দিয়ে আসি। পরের দিনের কি কর্মসূচি হবে? সাধারণ মানুষ তো রাস্তায়, কিন্তু ডিসিশন মেকিংটা তো আমাদের এখান থেকে আসতে হবে। তো আমরা পরের দিনের কর্মসূচি আমরা লিখতাম, লিখে আমরা আব্দুল কাদেরের মাধ্যমে দিতাম। আমাদের ওই 6 জন সমন্বয়ক বন্দী হয়ে যাওয়ার পরে আন্দোলনের যেহেতু কোর ডিসিশনের ক্ষেত্রে সবসময় আমরা তাদেরকে পাই নাই, যার ফলে আমাদের আন্দোলন কিন্তু কোনোভাবেই আসলে হ্যাম্পার হয় না। আমরা পরের লেয়ারের সমন্বয়কদেরকে পেয়ে গিয়েছিলাম, আব্দুল আনান মাসুদ, রিফাত রশিদ, এরা সেখানে ছিল এবং আমাদের আসলে পরের লেয়ারেও সমন্বয়ক রেডি ছিল যে যদি তারাও আসলে কোনো ধরনের হামলার মুখোমুখি হয়, তারাও যদি গ্রেফতারের মুখোমুখি হয়, তাহলে পরের লেয়ারে আমাদের সব কিছু রেডি ছিল। জুলাই আন্দোলনের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেখলাম যত আন্দোলনের ফুটেজ হোক, আমরা সব কিছু মিডিয়া থেকে বেশি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেয়েছি। আরব স্প্রিং, তিউনিশিয়া থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, বর্তমানে ভারত, প্রত্যেকটা জায়গায় আমরা দেখব যে সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কারণ অনেক সময় যে সকল দেশে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থাকে, সেখানে আসলে তারা মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। আর মেইন স্ট্রিম মিডিয়া যেহেতু সব কিছু বলতে পারে না, সেক্ষেত্রে মানুষজন সোশ্যাল মিডিয়ার দিকে আস্থা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এরই ধারাবাহিকতা এখানে সোশ্যাল মিডিয়ার অনেক অবদান ছিল। নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নারীদের ভূমিকা আপনারা কীভাবে দেখছেন? আন্দোলনে একটা অন্যতম টার্নিং পয়েন্ট সেটা হচ্ছে যে 15 তারিখে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর নির্যাতন করা হয়েছিল। আমরা যখন 14 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যখন রাজু ভাস্কর্যের সামনে আমরা যখন দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু একটা আশঙ্কা করছিলাম যে রোকেয়া হল থেকে, শামসুন্নাহর হল থেকে মেয়েরা বের হয়ে এসেছে, ছাত্রলীগ সংগঠিত হয়েছে মধুর ক্যান্টিনে। আমরা আশঙ্কা করছিলাম যে কোনো সময় তারা রাতের বেলায় হামলা করতে পারে। নারীদের উপরে যখন হামলা হলো, নারীদের এই চিত্রগুলো যখন সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে গেল, আমরা যখন দেখলাম যে নারীরা আমাদের অধিকারের জন্য রাজপথে নেমে নারীরা রক্তাক্ত হলো, তখন আসলে কোনো পুরুষের পক্ষে আর ঘরে বসে থাকা সম্ভব হয় না। তো নারীদের এই রক্তাক্ত মুখ, নারীদের এই রক্তাক্ত মানে অবস্থা আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করেছিল। আমরা আর ঘরে বসে থাকার কোনো সুযোগ ছিল না। 5 আগস্টের পর প্রায় 2-3 মাস পর দেখলাম সাদিক কায়েম একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি নিজেকে দাবি করে ফেসবুক পোস্ট দিয়েছিল। তখন থেকে একটি আলোড়ন সৃষ্টি হলো যে আপনারা এতদিন গুপ্ত ছিলেন এবং এখন আপনারা খোলস ছেড়ে বেরিয়ে এসছেন। এবং সাদিক কায়েমের পরবর্তী দেখতে পেলাম যে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনারা কমিটি প্রকাশ করা শুরু করলেন। তো এতদিন কমিটি প্রকাশ না করে গুপ্ত থাকার কারণটা কী ছিল? ইসলামী ছাত্র শিবিরের যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্রে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় সদস্য শাখায়। তো সেই জায়গা থেকে সবাই আসলে ইন্টারনালি ভোটের মাধ্যমেই নির্বাচিত হয়। কিন্তু আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়ায় সেরকম অথবা মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে কাভার করতো না, যার ফলে অনেকেই আসলে আমাদের বিষয়গুলো জানতো না। তবে আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, স্পেশালি সমন্বয়ক যারা ছিল
এরপরে আন্দোলনে আওয়ামী রেজিমের বিরুদ্ধে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আমরা যেমন ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আমরা বিভিন্ন সময় বসেছি, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে বসেছি, ছাত্র শক্তির সাথে বসেছি, তৎকালীন উপদেষ্টারা অথবা উপদেষ্টাদের যারা সিনিয়র, যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতো, আক্তার আকরামের কথা বলি অথবা মাহফুজের কথা বলি, আমাদের কিন্তু সবার সাথে মোটামুটি বসা হয়েছিল এবং তারা আমাদেরকে বাই নেমে চিনতো, বাই পজিশনে চিনতো। তো এভাবে করে আমাদের অ্যাক্টিভিটিসগুলো সবসময় ছিল। জুলাইয়ের আগে পরেও আমরা কিন্তু সরাসরি বাই নেমে যোগাযোগ করেছি। তো এইভাবে করে কিন্তু আমাদেরকে আসলে যেহেতু সেভাবে এক্সপোজারটা ছিল না, যার ফলে অনেকে চিনতো না, এই জন্য হয়তোবা কিছু কিছু জায়গায় একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। তবে আমরা ছিলাম এবং আমরা সবসময় আমাদের কমিটি ছিল এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে গিয়েছি। এখন পর্যন্ত শহীদদের যে বিচার কার্যক্রম চলছে তা নিয়ে কি আপনারা সন্তুষ্ট কিনা, এবং আহতদের যে পুনর্বাসনের ব্যবস্থা করার কথা সেগুলো নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহীদ হচ্ছে শহীদ আব্দুল আহাদ, যে জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ। সে শহীদ হয়েছে তার বাসার বারান্দায়, বুলেট এসে তাকে বিদ্ধ করেছে, কিন্তু তার এই হত্যাকাণ্ডের সাথে কোনো মামলা এখন পর্যন্ত হয় না। একটা মামলা ফ্যাসিস্ট আমলে হয়েছিল, সেটা হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে সে মামলাটি হয়েছিল, এরপরে কিন্তু আর মামলা হয় না। এভাবে করে আমরা শহীদদের এই যে 2000 শহীদ অথবা 1400 জন শহীদের কথা বলতেছি, মামলাগুলো কিন্তু ঠিকঠাক মতো হয় না। ইন্টারিমের সময় যে ধরনের চিকিৎসা কার্যক্রম চলমান ছিল, বর্তমান সরকারের সময় বেশ কয়েকজন আহত বরণকারী আমাদের জুলাই যোদ্ধারা বলেছে, পঙ্গুত্ব বরণকারীরা বলেছে যে তাদের এখন ঠিকঠাক মতো ট্রিটমেন্টটা হচ্ছে না। তো আমরা বিশ্বাস করি যে সরকার অন্তত নিমুখ হারামি করবে না। যাদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় গেল, প্রধানমন্ত্রী হলো, অন্যান্য দায়িত্ব যারা পেল, তারা আসলে তাদের দিকে নজর রাখবে বলেই আমাদের প্রত্যাশা। এখন পর্যন্ত আমরা একবারে অসন্তুষ্ট। আপনাদের বিরুদ্ধে একটি অভিযোগ বরাবরই রয়েছে, ছাত্র শিবির একটি চ্যারিটি সংগঠন, বিভিন্ন সুযোগ সুবিধে শিক্ষার্থীদের আপনাদের দলে ভেড়ান এবং তাদের ভোট নেওয়ার চেষ্টা করেন। এই সামাজিক সংগঠন করে কি রাজনীতির মাঠে টিকে থাকা সম্ভব কিনা, আপনারা কি মনে করেন? ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম অনেক বিস্তৃত। তো ইসলামী ছাত্র শিবির অ্যাট দ্য সেম টাইম একাডেমিক জায়গায় কাজ করে, অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট ওয়েলফেয়ারে কাজ করে। আমাদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দফা হচ্ছে 4th দফা, সেটা হচ্ছে ছাত্র সমস্যার সমাধান করা। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে পলিটিক্যাল ফিল্ডেও অ্যাক্টিভ। তো এভাবে করে ইসলামী ছাত্র শিবির নানা ফ্রন্টে কাজ করে। যেহেতু রাজনীতির তো একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে মানুষের সেবা করা, ঠিক আছে? তো এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের যে কোনো সমস্যা সমাধানের জন্য ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে থাকে। আমরা যেভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের মাধ্যমে চেষ্টা করি, আমরা সেভাবে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের আলোকে তাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে থাকি। তো আপনারা দেখবেন যে প্রথম দিকে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে যে ইসলামী ছাত্র শিবির কেন এত স্টুডেন্ট ওয়েলফেয়ার করে, কিন্তু আপনারা দেখবেন যে এখন কিন্তু সেই প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ইসলামী ছাত্র শিবির ইজ দ্য আপনি বলতে পারেন যে চেঞ্জিং এজেন্ট অফ দি স্টুডেন্ট পলিটিক্স। ইসলামী ছাত্র শিবির ছাত্র সংগঠনের সংজ্ঞাই পাল্টে দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা ভীতি ছিল যে শিবির রক কাটে, এটা বরাবরই আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল পূর্ববর্তী সময়ে, আমরা ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি। আপনি কি মনে করেন যে জুলাই পরবর্তী সময়ে সেই ধারণাটা সাধারণ শিক্ষার্থীদের মাঝে বদলেছে? অবশ্যই বদলেছে। কারণ হলো যে যেহেতু ইসলামী ছাত্র শিবিরকে একটি বিমানবীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুতে হয়েছে ফ্যাসিবাদী শাসন কাঠামোর মধ্যে, যার ফলে ইসলামী ছাত্র শিবির স্মুথলি তার সব কার্যক্রম নিয়ে জনপরিসরে হাজির হতে পারে না সবসময় যেভাবে হাজির হওয়া উচিত ছিল। তো সে জায়গা থেকে যখন ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রম শুরু করেছে, তখন শিক্ষার্থীরা মিলিয়ে দেখেছে আগের যে আমরা এতদিন জানতাম শিবিরকে নানাভাবে ফ্রেমিং করা হতো, কিন্তু যখন শিবির আমি দেখলাম যে আমার ডিপার্টমেন্টেরই একজন সবচেয়ে ভালো যে শিক্ষার্থীটি আছে অথবা সবচেয়ে ভালো শিক্ষার্থী যে আছে, সবচেয়ে মেধাবী যে শিক্ষার্থী আছে, সেই আসলে শিবিরের সাথে সম্পৃক্ত, যার ফলে স্টুডেন্টদের কিন্তু যে মনোভাব ছিল সেটা পরিবর্তন হয়ে গেল। এবং স্টুডেন্টরা যেহেতু বিগত 16 বছর হাসিনাকে দেখেছে, হাসিনা সবসময় দিনকে রাত, রাতকে দিন বানাতো। সে মানুষ মেরে কান্না করতো, মেট্রো রেলে গিয়ে কান্না করতো, বিটিভিতে গিয়ে। তো মানুষ দেখেছে হাসিনার দ্বিচারিতা, এবং হাসিনার মুখ দিয়ে সবাই আসলে এটা বিশ্বাস করেছে, হাসিনা এবং ছাত্রলীগের মুখ দিয়ে সবাই বিশ্বাস করেছে যে শিবির রক কাটে। তো যখন শিক্ষার্থীরা দেখেছে হাসিনা আসলে মিথ্যা বয়ানের উপরে হাজির ছিল, মিথ্যা বয়ানের উপরে প্রতিষ্ঠিত ছিল, এবং ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রেও হাসিনা এরকম মিথ্যা বয়ানই দিয়েছিল, সে জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরকে চমৎকারভাবে গ্রহণ করেছে এবং ছাত্ররা বরং অবাক হয়েছে ইসলামী ছাত্র শিবিরের এত বিস্তৃত কার্যক্রম দেখে।
একটি বিষয় হলো যে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ভবিষ্যৎ, মানে ছাত্র যে রাজনীতি হচ্ছে সেটার ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? আর সম্প্রতি আপনাদের প্রচার সম্পাদক ডাকসু জিএস একটি মন্তব্য করেছেন যে সে ভবিষ্যতে আর মানে এই বর্তমান সরকার ক্ষমতায় থাকতে আর মানে ছাত্রসংঘ নির্বাচনগুলো আর হবে না। এ ব্যাপারে কি আপনি তার মন্তব্যের সাথে একমত কিনা? আমি ছাত্র রাজনীতির ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। কারণ হচ্ছে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা এখন খুব বেশি এম্পাওয়ার জুলাই বিপ্লবের পরে, কারণ সাধারণ শিক্ষার্থীরা আসলে বিপ্লবটা সংগঠিত করেছে। তো যার ফলে কেউ যদি ক্যাম্পাসে আবারও পূর্বের রাজনীতি ফিরিয়ে নিয়ে আসতে চায়, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের যে পরিণত করেছিল তাদেরও সেই পরিণতি হবে। তো যার ফলে যারা ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছে তারা আসলে পরিবর্তন না চাইলেও তারা পরিবর্তন নিয়ে আসতে তারা বাধ্য। শিক্ষার্থীরা খুব বেশি পাওয়ারফুল এবং তারা আসলে জেগে উঠবে আবারও জুলাইয়ের মতো। তো এই জন্য আমি বিশ্বাস করি যে ছাত্র সংগঠনগুলো জুলাইয়ের পক্ষে তাদের মতামত ব্যক্ত করতে তারা বাধ্য হবে এবং তাদের যে রাজনৈতিক কর্মসূচি আছে কর্মসূচির মৌলিক পরিবর্তন নিয়ে আসতে তারা বাধ্য হবে। আমরা তো আসলে ডাকসু নির্বাচন চাই এবং আমরা মনে করি যে আমরা আন্দোলন এবং সংগ্রামের মধ্যে ডাকসু নির্বাচন দিতে সরকারকে বাধ্য করব, সরকার যদি এখানে না চায়। আপনারা দাবি করেন যে আপনারা একটি স্বতন্ত্র সংগঠন, কিন্তু সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনের সময় ডাকসুর ভিপি সাদিক কায়েম ছাত্র শিবিরের দায়িত্বে থাকা অবস্থায় কিন্তু জামায়াতে নির্বাচনী প্রচারণা অংশগ্রহণ করেছে, কিন্তু কথার ভিতরে আপনাদের দ্বিচারিতা ফুটে ওঠে কিনা? ইসলামী ছাত্র শিবির কারো লেজুর ভিত্তি করে না, কিন্তু ইসলামী ছাত্র শিবির জাতির যে কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনে, ঠিক আছে, যে কোনো বৃহত্তর শক্তির সাথে ইসলামী ছাত্র শিবির কার্যক্রমে অংশগ্রহণ করতে ইসলামী ছাত্র শিবির পারে। এবং ইসলামী ছাত্র শিবির যে কোনো প্রয়োজনে, একসময় খালেদা জিয়ার ডাকে আমরা তো রাজপথে নেমেছি, আমরা লড়াই সংগ্রাম করেছি। আমরা কখনো যদি ডক্টর শফিকুর রহমান ডাক দেয় তারও ডাকে আমরা রাজপথে নামব। এই জন্য আমরা দেশের স্বার্থকে আমরা সর্বাগ্রে প্রায়োরিটি দিই। জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে ছাত্র শিবির রাজপথে কি ভূমিকায় থাকবে কিনা? আমরা অলরেডি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আপনারা দেখছেন যে সারা দেশে আমাদের কর্মসূচি চলমান আছে এবং আমরা এই দাবিতে আরও বেশি জোরালোভাবে রাজপথে নামব। আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষেরা একটা সংস্কার চায়। এত রক্তের বিনিময়ে আসলে আগের যদি শাসন কাঠামোয় থাকে তাহলে এটা আসলে কোনো পরিবর্তন তো হয় না। তো এই জন্য জনগণের দাবির প্রেক্ষিতে আমরা অলরেডি রাজপথে আছি এবং আমরা বিশ্বাস করছি যে জনগণ আমাদের সাথে সম্পৃক্ত হবে। আমরা দাবি আদায়ের মাঠে আবারও এগিয়ে যাব ইনশাল্লাহ। সিবগাতুল্লাহ, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন করা, যে প্রশ্নটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের সময় এমন কোনো স্মৃতি মনে পড়ে কিনা যেটি আপনাকে এখনও নাড়া দেয়, বা এমন কোনো কথা এখনও আপনি প্রকাশ্যে বলেননি? জুলাইয়ে আসলে অনেকগুলো বিষয় আমাদেরকে নানাভাবে নাড়া দিত। তার মধ্যে মানে যেটা ছিল যে আমাদের শহীদ ভাইদের এক একটা দৃশ্য, ঠিক আছে, আমরা যখন দেখতাম এক একটা লাশ, এক একটা জীবন, এই বিষয়গুলো আমাদেরকে নানাভাবে নাড়া দিত। তো জুলাই আন্দোলনের এই সময়টাতে, জুলাই অভ্যুত্থানের এই সময়টাতে একটা বিষয় আমাকে মানে খুব বেশি আলোড়িত করেছিল যে আমরা ছোট ছোট সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয়েছিল। তো যেটা যখন 18 এবং 19 তারিখে, 18 তারিখে প্রাইভেটের শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে আসলো, 19 তারিখে যখন পুরো ঢাকা শহরব্যাপী আন্দোলনটা ছড়িয়ে গেল, 20 তারিখে যখন আন্দোলন আরও বেশি গতি পেল, তখন আমরা যেটা দেখলাম যে আমি তখন পুরো ঢাকার সাথে কমিউনিকেশনটা মেনটেন করতেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে, এবং আমি সমন্বয়কদের সাথে কমিউনিকেশন এবং সাধারণ শিক্ষার্থীরা কোথায় যারা যেখানে আছে তাদের সাথে আমাদের কিছু কমিউনিকেশন ছিল। তো যার ফলে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখলাম যে প্রত্যেকটা স্পোর্টে সবাই নেমে এসেছে। এভাবে করে মানে পুরো ঢাকা শহরেই মোটামুটি আন্দোলন, যাত্রাবাড়ি তো আমরা জানি স্বাধীন হয়ে গেছে, উত্তরও স্বাধীন হয়ে গেছে, এরপরে সাভারও স্বাধীন হয়ে গিয়েছে। আন্দোলনটা যখন চলতেছিল এই সময়টাতে আমি তখন একটা ডট মিলানোর চেষ্টা করলাম। আমি যেটা মিলানোর চেষ্টা করছিলাম যে আন্দোলন যে সবাই ঢাকা শহরে করলো, আমরা তো প্রত্যেকটা পয়েন্টে রাস্তায় নামলাম, আমাদেরকে গুলি করে মেরে ফেলা হলো। তা আমরা কীভাবে রাস্তায় নামবো আর মারা যাবো বারবার? তখন আমি ওই সময় একটা সিদ্ধান্ত নিলাম। ওই সময় আমি দেখলাম যে আন্দোলনের পয়েন্টগুলোকে আমি কানেক্ট করার চেষ্টা করলাম। কানেক্ট করে আমি দেখলাম যে আমাদের আন্দোলনটা এমন স্পটে হয়েছিল, সেই স্পটগুলোতে আমরা যদি স্পটে শুধুমাত্র আন্দোলন করে সেখানে আমরা গুলি খেয়ে সেখানে শহীদ না হয়ে আমরা যদি বরং আমরা কোনো একটা ডেস্টিনেশনের দিকে আগায় যাই, তাহলে আমরা আন্দোলনে সফল হতে পারি। তো সেই আলোকে আমি গণভবন কেন্দ্রিক একটা ছক তৈরি করি 20-21 তারিখের ওই সময়টাতে, 19-20-21।
এবং ছক তৈরি করি এবং এটাই আমাদের সবাইকে বলার চেষ্টা করি যে আমরা এইভাবে আন্দোলনটা সামনের দিকে আগাবো। তো এইভাবে করে আমরা যখন আপনি দেখবেন যে 4 এবং 5 তারিখে আসলে এই ছকের আলোকেই আমরা ঢাকায় স্পটগুলো ঘোষণা করেছিলাম, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে স্পটগুলো ছিল, এবং এর মাধ্যমে আমরা আসলে আলটিমেটলি গণভবন বিজয় হয় এবং হচ্ছে ছাত্র জনতার বিজয় নিশ্চিত হয়। এবং আমি যে ছকটি এঁকেছিলাম এরই আলোকে পরবর্তীতে এটা আমি দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদেরকে, এবং তারা সমন্বয়কদের একটা অংশ, বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করতো বিভিন্ন উইংয়ে তাদের একটা অংশ, এবং তারা এটা যেটা করেছে যে তারা সেটা একবারে আন্দোলন রুটগুলো ধরে ধরে তারা সেটা পাবলিশ করেছে এবং আমরা সেভাবেই রাজপথে নেমেছিলাম। আমাদের আন্দোলনে নজরুল নানাভাবে সম্পৃক্ত হয়েছিল, নজরুলের কবিতা আমাদেরকে আলোড়িত করেছিল। আমরা আন্দোলনের সময় তার কবিতা পড়তাম, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরি বেহাল, আছে কার হিম্মত। তো দেখেন একটা কঠিন মুহূর্ত, নজরুল কবিতা লিখে গিয়েছেন, এই মুহূর্তেও কোনো না কোনো তরুণদেরকে আগায় আসতে হবে। তো আমরা দেখছিলাম রাজপথে আমাদের ভাইরা আছেন, আমরা আছি, আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার কারণ হয়েছিল। সিবগাতুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ এনটিভির দর্শকদেরকে। প্রিয় দর্শক, এত সময় কথা বলছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঙ্গে। সবাইকে ধন্যবাদ।